দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং জনগণের দখলে চলে যেতে পারে বাংলাদেশ এবং আগামী 20 মিনিটে বিশাল কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে। শুভাশিস, আজকে বাংলাদেশের ভেতর একটা বড় ধামাকা হতে পারে, এর একটা ইঙ্গিত আমরা কয়েকদিন আগেই দিয়েছিলাম। ইউনূসের আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে, উত্তাল হবে আগামী 500 ঘন্টার মধ্যে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং ইউনূসেরও জীবনহানি বা ইউনূসও দেশ ছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ ধরা পড়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্যার ইউনূস। ইউনূস স্যার ধরা খেয়ে গেলেন। স্যার ইউনূসের প্রকৃত চেহারা জাতির চোখের সামনে জ্বলজ্বল করছে। ইউনূস সাহেব ধরা পড়ে গেছেন। মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনূস সাহেব ধরা পড়ে গেছেন। কিভাবে তিনি ধরা পড়লেন? সকল কিছু আগে থেকে অবগত ছিল সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। দেশের বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে, সেন্ট মার্টিন বিদেশিদের হাতে চলে যাচ্ছে, সকল কিছুর সাথে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জড়িত আছে। আওয়ামী লীগের কি আপাতত ফিরে আসার সম্ভাবনা আছে? ভবিষ্যতে আমি মনে করি 3টা রাস্তা আছে। প্রিয় দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে একটা নিউজ ভিডিও তৈরি করা হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাতে একটা লাইক করে, এবং আপনি যদি দেশের বিভিন্ন খবর জানতে পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্যায়ে আমাদের ভিডিওটা শুরু করি। চলেন স্ক্রিনের উপর ভিডিওগুলো দেখে নিই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনূস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে। ডক্টর ইউনূস এই দেশে আসে বাংলাদেশের 17 কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য, অবৈধভাবে সে আসতে পারে। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে। জনগণের দখলে চলে যেতে পারে বাংলাদেশ এবং আগামী 20 মিনিটে বিশাল কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সোমবার অর্থাৎ 10/11-এ ঠিক এইরকম সময়ই একটা গাড়ি বারবার করে ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, সেটা দিল্লিতে ঢুকেছিল এবং তারপর সন্ধ্যেবেলা একটা বড় বিস্ফোরণ। গোটা দেশের নজর ছিল দিল্লির দিকে এবং সেই ঘটনায় যখন বাংলাদেশ যোগের তথ্য একের পর এক উঠে আসছে, ঠিক তখনই ঠিক 1 সপ্তাহের মাথায় বাংলাদেশ এবার দখল করে নিতে পারে জনতা। কি হতে পারে? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি শেখ হাসিনা বলে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল তোলা হয়েছে এবং আজকে নাকি তার বিচার। কারণ বাংলাদেশ প্রাক্তন কথাটা এই জন্যই বললাম কারণ বাংলাদেশের তরফ থেকে বারবার করে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন। আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আজকে বাংলাদেশের ভেতর একটা বড় ধামাকা হতে পারে, এর একটা ইঙ্গিত আমরা কয়েকদিন আগেই দিয়েছিলাম যে 500 দিনের মধ্যে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে। আজকে কি সেই রকমই কিছু একটা ঘটছে? হ্যাঁ, আমি আরো প্রিসাইজলি বলছি, আগামী 500 ঘন্টা বাংলাদেশের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ যে অবস্থানের দিকে ছিল বা যে অবস্থানের মধ্যে কন্টিনিউ করছিল সেটা কোনোদিনই বাংলাদেশের কাছে খুব একটা কমফর্ট জোন নয়। এখন বাংলাদেশ যেদিকে এগোচ্ছে সেটা হচ্ছে একটা এমন সলিউশন যেই সলিউশনটায় মোর অফ মার্শালিং অ্যান্ড লেস অফ পলিটিক্স। এবং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে খুব মানে সাবেকি যে সরকার চলছে সেই সাবেকি সরকার চেষ্টা করবে যেমন তেমন করে হোক বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে একটা কড়া সাজার মধ্যে দিয়ে তার জীবনহানি ঘটানোর, এবং এই জীবনহানি যদি তারা ঘটাতে পারে তাহলে তারা বাংলাদেশের সাংবিধানিক বদল আনবে এবং এই সাংবিধানিক বদল আনার মধ্যে দিয়ে বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা করবে এবং বাংলাদেশ যথাকথিত একটি দ্বিতীয় সিরিয়া রূপে নিজেদেরকে তুলে ধরবে। এটা বুঝতে পেরেই বাংলাদেশের যারা পলিটিক্যাল বা যারা রাজনীতির সাথে যুক্ত, সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, তারা পথে নেমেছে। এবং আজকে একটা অদ্ভুত ডেটা লোকজনের কাছে এসছে ভারতবর্ষের মধ্যে, সেটা হলো শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বিএনপি বলুন, ন্যাশনাল পার্টি বলুন, এবং সব পলিটিক্যাল অর্গানাইজেশনরা তারা তাদের মতামত দিয়েছে এবং তারা বারংবার যেটা বোঝাতে চেয়েছে যে জামাত যেহেতু সেই অর্থে পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, তারা ডিপলিটিসাইজেশন অফ বাংলাদেশ করার চেষ্টা করছে এবং বলপূর্বক বাংলাদেশের সংবিধানকে বদলে ফেলার রাস্তা তৈরি করার চেষ্টা করছে। এটা যথেষ্ট চিন্তা এবং
এবং এটা যথেষ্ট রকম একটা গভীর ষড়যন্ত্র যেটা বাংলাদেশের মধ্যে আসতে চলেছে, এবং সেই ষড়যন্ত্রের শুরু হতে পারে বা শেখ হাসিনার বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, অর্থাৎ শেখ হাসিনার জাজমেন্টের মধ্যে দিয়ে। যে মুহূর্তে শেখ আমরা হাসিনা বাংলাদেশের এই বিচার প্রক্রিয়াটাতে আসবো, আপনার কাছ থেকে আরেকটু ডিটেল শুভাশিস আমরা জানবো যে এটাকে তো বলা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট, বাংলাদেশের জনগণ এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করছেন আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়াটাকে। আমরা সেই জায়গাটায় আসবো, কিন্তু প্রশ্ন যে জায়গাটায় যে বারবার করে সেভেন সিস্টার্সের দিকে আঙুল তুলেছেন মোহাম্মদ ইউনূস, আজকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা চরম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় তাতে তো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। সেভেন সিস্টার্সের উপর কোনো প্রভাব কি পড়তে পারে, কতটা উদ্বেগ থাকতে পারে আমাদের জন্য? দেখুন, আমি মনে করি স্ট্র্যাটেজিক্যালি সেভেন সিস্টার্সে আগামী ধরুন গোটা নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি অবধি যা যা ঘটনা ঘটছে, সেটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে হোক এবং রাজ্য স্তরে হোক, সব ঘটনাকে খুব আতশকাজ দিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে তার কারণটা হচ্ছে বাংলাদেশ উত্তাল হওয়ার প্রবণতা আজকে দুপুর থেকেই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এবং এমনও হতে পারে যে বাংলাদেশে ডাইরেক্টলি প্রশাসন ভার্সেস বর্তমান প্রশাসন ভার্সেস পলিটিক্যাল পার্টিজ একটা লেগে যেতে পারে, এবং সেই জিনিসটা এতটাই দূরে যেতে পারে যে ইউনিসকে আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে। মানে এরকম একটা প্রবণতা হতে পারে, এবং উত্তাল হবে আগামী 500 ঘন্টার মধ্যে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং ইউনিসেরও জীবনহানি বা ইউনিসও দেশ ছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ বাংলাদেশে যেভাবে ডিপলিটিসাইজেশনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে সাফার করাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষকে সাফার করানো হচ্ছে, সেই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষের কতদিন মেনে নেবে? আমাদের বাঙালি জাতিকে বোকা বানানো অনেক সহজ, সেটা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান করে দেখিয়েছে। তিনি 5 আগস্টের পরবর্তী সময় বলেছেন, আমি দায়িত্ব নিলাম। দায়িত্ব নেওয়ার পর 3 দিন পরেই ডক্টর ইউনূস দেশে আসার পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে যান। তারপরে কি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের দায়িত্ব শেষ হয়ে গিয়েছে? তখনও কিন্তু ওনার দায়িত্ব শেষ হয়নি, বিতর্কতভাবে উনি ওনার দায়িত্ব পালন করে যাচ্ছিল সিআইএ এজেন্ট হিসেবে। তিনি বলেছিলেন 18 মাসের ভিতরে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য। আর বেশি দিন নেই 18 মাস শেষ হতে। আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তারও কোনো সিউরিটি নেই। যে অবস্থা দেখা যাচ্ছে বাংলাদেশে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। কারণ যেদিন 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হয়েছে, সেদিনই আমরা আমাদের দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছি। সারা বাংলাদেশে যাতে এই নিয়ে সমালোচনার ঝড় না ওঠে, সেই কারণে 17 নভেম্বরই এই ফালতু একটা কাজ করেছে ডক্টর ইউনূস সরকার। সকলেই বিজি ছিলাম আমরা কোথার দিকে? শেখ হাসিনার রায়ের দিকে ফোকাস। এই সকল বিষয় সকল কিছু আগে থেকে অবগত ছিল সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। ওনার অবগত ছাড়া এই সকল কাজ হওয়ার কথা না। তারা যদি সত্যিই নির্বাচন দেয় ফেব্রুয়ারিতে, তাহলে অল্প কিছুদিন আগে বন্দর বিদেশিদের হাতে কেন তুলে দেওয়া হলো? আর তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আলেরিয়াস কাউকে কিছু না বলে বিদেশ পালিয়ে গিয়েছিল। সেই আলেরিয়াসকে আবার বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসছে এই সংবিধান বাবাকে। তাকে নাকি উপদেষ্টা পদমর্যাদায় ভূষিত করা হয়েছে। সে নাকি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হবে। এই হচ্ছে যে বাংলাদেশের অবস্থা। সেনাবাহিনী দেশের নাকি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিয়োজিত। তাহলে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কি সার্বভৌমত্ব রক্ষা করছে? দেশের বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে, সেন্ট মার্টিন বিদেশিদের হাতে চলে যাচ্ছে। আরো কত যে গোপন চুক্তি বিদেশিদের সাথে করেছে, আমেরিকার সাথে করেছে, একমাত্র আল্লাহই জানে। সকল কিছুর সাথে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জড়িত আছে। উনি যদি জড়িত না থাকে, ডক্টর ইউনূস এত সাহস পেত না, বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি হোক এমন কোনো কাজ করতে পারতো না। তিনি নির্বাচন একেবারেই দেওয়ার পক্ষে না। সেনাবাহিনীর প্রধান উপর দিয়ে বললো ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে 18 মাসের মধ্যে, খুব তাড়াতাড়ি যাতে নির্বাচন হয়ে যায়। কিন্তু ভিতরে তিনিও চান যাতে নির্বাচন না হোক, আমেরিকার পাপেট হয়ে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান যাতে দেশটা পরিচালনা করতে পারে। কারণ মোটা মোটা ডলার আসতেছে, তো তাদেরও স্বার্থ হাসিল হচ্ছে, কোনো সমস্যা নাই। তো সে কারণে তো গত 2 দিন আগে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলছে সৌদি আরব থেকে যে 7000 আমেরিকার সৈন্য চলে যাবে, সে 7000 সৈন্য যাতে বাংলাদেশ থেকে সৌদি সরকার নিয়ে যায়। সে কেন সৌদি সরকারকে সৈন্য দিয়ে ডলার কামানোর ধান্দা। এই হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনীর একাংশের পরিস্থিতি। বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হচ্ছে, সে নিয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কোনো কথা নাই। তিনি শুধু ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে। তিনি শুধু আওয়ামী লীগের কর্মী নিধনের দিকে ফোকাস দিবে। মুক্তিযুদ্ধের এত মোরাল ভেঙে ফেলা হয়েছে, জাতীয় চার নেতার মোরাল ভেঙে ফেলা হয়েছে, মুক্তিযুদ্ধের সকল স্মৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে, তখনও কোনো পদক্ষেপ নেননি এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। 5 আগস্টের পরবর্তী সময় যখন ধানমন্ডি 32 আক্রমণ করে বুলডোজার দিয়ে টানা 2 দিন ধরে ভাঙা হয়েছিল, তখনও কোনো কিছু পদক্ষেপ নেননি এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু 17 নভেম্বর যখন শেখ হাসিনার মামলা রায় দেওয়া হলো, তখন লোক দেখানোর জন্য পদক্ষেপ নিয়েছে। আর ভাঙা বাড়ির মধ্যে আর কি ভাঙবে? তখন পদক্ষেপ নিয়েও কি লাভ হবে? কিন্তু এটা প্রমাণিত হয়ে গিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ চাইলে সেদিনও রক্ষা করতে পারতো ধানমন্ডি 32। সেটা 17 নভেম্বর শুধু পুলিশই করে দেখিয়েছে। তার মানে অ্যাবিলিটি থাকা সত্ত্বেও ধানমন্ডি 32 যখন ভাঙা হয়েছে, তখন ইচ্ছা করে রক্ষা করেনি এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। তিনি জাতে মাতাল তালে ঠিক, উপর দিয়ে দেশপ্রেমিক দেখালো, ভিতরে
আমেরিকার এজেন্ডা হিসেবে কাজ করছে বাংলাদেশে এই ডক্টর ইউনূসের সাথে হয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। বাংলাদেশের মানুষ সকল কিছু এখন ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশের মানুষকে গোমরা করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে মুখে বলা হচ্ছে এক, ভিতরে করছে আরেক। এরা সার্বভৌমত্ব রক্ষার কথা বলে বাংলাদেশটাকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে। বন্দর হচ্ছে বাংলাদেশের কলিজা, সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, সেই বন্দর নিয়ে ছেলে খেলা হবে, সেই বন্দরের মধ্যে আমাদের বাংলাদেশিরা ভালোভাবে চাকরি করতে পারবে না, বিদেশিরা এখানে মাস্টারি করবে। আর ডক্টর ইউনূস এই সকল বসে প্রধান উপদেষ্টার চেয়ারে থেকে এই সকল কার্যকলাপ করে বাংলাদেশের মানুষ মেনে নিবে? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সার্বভৌমত্বের কথা বলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি হচ্ছে, তিনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হবে না। আল্লাহ জানে বাংলাদেশের চট্টগ্রামের ভিতর দিয়ে করিডোর কি হয়ে যায় কিনা, সেটা হয়ে গেলে তো আমাদের চট্টগ্রাম একেবারে হাতছাড়া হয়ে যাবে। অলরেডি বন্দর হাতছাড়া হয়ে গিয়েছে, করিডোরের পরে বাংলাদেশটাও চট্টগ্রাম হাতছাড়া হয়ে যাবে। কথা বুঝেন নাই? এইদিকে বান্দরবন, খাগড়াছড়ি বলেন, রাঙ্গামাটি বলেন, ওই সাইডটাও খ্রিস্টান একটা দেশ বানায় ফেলবে এই আমেরিকা অনেক আগে থেকে চেষ্টা করছে। আমেরিকা যতই ভারতের সাথে সম্পর্ক এখন ভালো করুক, কিন্তু উপর দিয়ে কিছু করছে না বাংলাদেশের ব্যাপার নিয়ে। দেখালো ভিতরগতভাবে ডক্টর ইউনূসকে দিয়ে তো পাপের গির করাবেই, হইলো না হলে না। কিন্তু ডক্টর ইউনূস এত বড় পাপেট আমেরিকা, সে করেই ছাড়বে সকল কিছু। ভিতরগত অনেক আগে হয়তো সকল চুক্তি হয়ে গিয়েছে, এই কারণে বাধ্য হচ্ছে, সেই কারণে বন্ধ তুলে দিয়েছে বিদেশিদের হাতে, হয়তো বা করিডোরও করতে দিবে। এই হচ্ছে যে বাংলাদেশের বাস্তবতা। সেনাবাহিনীর কোনো অ্যাক্টিভিটি নেই, প্রধান উপদেষ্টা যা ইচ্ছা তা করছে, বিএনপি হিজড়ার মতো চুপচাপ হয়ে বসে আছে, জামাত ইসলামী তো এগুলোতে আরো খুশি, কারণ এরাও চাই আমেরিকা সাপোর্ট দেখ, যা ইচ্ছা তা আমরা করতে পারবো, নির্বাচন হবে না, আমরা ক্ষমতার মতো থাকতে পারবো। ইসলামিক দলগুলো সেম, এনসিপিও সেম অবস্থা। এই হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পরিস্থিতি। এই সেনাবাহিনীকে দিয়ে আমরা যুদ্ধ করব, যারা আরেকটা দেশের গোলামি করে দেশ বিক্রি করে দেয়। লজ্জা হয়। প্রতিবাদ এখনো কেন জানানো না? বাংলাদেশের সকল মানুষ প্রতিবাদ জানাচ্ছে, যাদের থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানানোর কথা সেনাবাহিনীর প্রধান বা লেফটেন্যান্ট কর্নেল যারা আছে তাদের থেকে, তারা এখনো প্রতিবাদ জানাচ্ছে না। তারা নাকি ভারতের সাথে যুদ্ধ করবে, দিল্লি না ঢাকা, প্রস্তুত থাকার জন্য বলছে। আরে ভাই, বাংলাদেশ বিক্রি করে দিচ্ছি, আর কি প্রস্তুত থাকবে? সেনাবাহিনী প্রধান ওয়াকার যেমন প্রত্যেকটা জায়গায় বক্তব্য দিলে প্রস্তুত থাকার কথা বলে সেনাবাহিনীকে, সেনাবাহিনী প্রস্তুত থেকে কি করবে? বাংলাদেশটাই তো এখন বিদেশির হাতে তুলে দেওয়া হচ্ছে। ক্যান্টনমেন্টের মধ্যে যারা ওয়াকারুজ্জামানের বিরোধিতা করছে বিতর্কতভাবে, তারা এখনো ওই শক্ত অবস্থানে না যাওয়ার কারণে ওয়াকারুজ্জামান যা ইচ্ছে তা সিদ্ধান্ত নিতে পারছে এবং ডক্টর ইউনূসকে বিতর্কতভাবে হেল্প করছে। তা না হলে এত কিছু করার সাথে ডক্টর ইউনূস থাকতো না। আর বিএনপি নামে বড় দল, কাজে তারা ভয়ে আছে, জনগণ তাদের উপর ক্ষেপে আছে, সে কারণে তারা কোনো বিষয়ে প্রতিবাদ করছে না, কিছু বলছেও না। তারা মনে করছে আমরা কিছু না বললে, প্রতিবাদ না করলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিবে। আরে বোকা, ধন দিবে ফেব্রুয়ারিতে নির্বাচন। তোমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বাংলাদেশে আসতে পারে নাই, আলী রিয়াজকে এখন আবার উপদেষ্টা পদমর্যাদা দিচ্ছে। এই নির্বাচনের আগে ওনারা উপদেষ্টা পদমর্যাদা দেওয়ার কারণটা কি? বিশেষ সহকারী বানানোর কারণ কিন্তু বিদেশ চলে গিয়েছিল সংবিধান বাবা। কথা বুঝো নাই? নির্বাচনের আগে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার মানে কি? তার মানে নির্বাচন হতে অনেক দেরি, দিল্লি বহুত দূর হে। কথা বুঝো নাই? এটাই হচ্ছে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামানের খেলা। এই খেলা আমরা অনেক আগেই বুঝেছি, তারপরও আমরা আশার উপর বেঁচে থাকি যে ওয়াকারুজ্জামান কিছু করবে বাংলাদেশের হয়ে, কিন্তু তিনি বাংলাদেশের হয়ে কিছু করছে না, তিনি আমেরিকার হয়ে সকল কাজ করছে। এটাই সবচেয়ে বড় দুঃখ লাগে, একজন বাংলাদেশি সেনাবাহিনী বাংলাদেশের এবং বাংলাদেশের দেশপ্রেমের কথা বলে আমেরিকার হয়ে কাজ করছে। এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না একজন বাংলাদেশি হিসেবে। কানাডা প্রবাসী ডক্টর মাহমুদ হাসান টিপু, আইনের শিক্ষক এবং গবেষক, তার ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগের গ্রামীণ বয়কট ক্যাম্পেইন, কোন দিকে যাচ্ছে দেশ? আমি পুরো পোস্টটি পড়ছি। আওয়ামী লীগের লোকজনকে দেখলাম গ্রামীণ ফোন থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের সাথে রিলেটেড সকল পণ্য বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগের ডাকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা যদি সত্যিকার অর্থে গ্রামীণ পণ্য এবং গ্রামীণ সেবা বর্জন করে, তাহলে গ্রামীণ বিশাল ক্ষতির মুখে পড়বে, সন্দেহ নেই। হয়তো গ্রামীণ ব্যাংক সারা জীবনের জন্য দেউলিয়া হয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি মোবাইল সাবস্ক্রাইবার বা গ্রাহক গ্রামীণ ফোনের। 17 কোটি মানুষের দেশে প্রায় 18.8 কোটি সিম মার্কেটে বিক্রি হয়েছে বা সচল আছে এই মুহূর্তে। এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক প্রায় অর্ধেক, 44%, যার সংখ্যা 8.6 কোটি। রবি ব্যবহার করে 5.75 কোটি মানুষ, বাংলা লিঙ্ক ব্যবহার করে 3.8 কোটি মানুষ, আর টেলিটক ব্যবহার করে 67 লাখ মানুষ। গ্রামীণ ফোনের 34.2% শেয়ার গ্রামীণ টেলিকমের, যা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত। গ্রামীণ টেলিকম লাভজনক শেয়ার হোল্ড করলেও বা মালিকানা থাকলেও এই কোম্পানিকে নন প্রফিট হিসেবে দেখানো হচ্ছে, ফলে এখান থেকে যা লাভ আসছে তার উপর ট্যাক্স দিতে হচ্ছে না। প্রতি বছর গ্রামীণ ফোন 30 থেকে 35 বিলিয়ন টাকা লাভ করে টেলিযোগাযোগ সেবা দিয়ে। শুধু 2024 সালে গ্রামীণ ফোন 3600 কোটি টাকা লাভ করেছে। এর 34.2% গ্রামীণ টেলিকমের টাকার অঙ্কে, যা 1240 কোটি টাকা। ধরা যাক বাংলাদেশের মোট জনসংখ্যা 30% আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট। খেয়াল করে দেখবেন, প্রতি একজন মানুষের বিপরীতে একজনের বেশি সিম বাজারে। আগেই বলেছি যে 17 কোটি মানুষের দেশে 8 কোটি সিম বাজারে আছে। 30% মানুষের জন্য 30% সিম যদি ধরি, তাহলে গ্রামীণ ফোনের 8.6 কোটি সিমের 2.9 কোটি সিম বন্ধ হয়ে গেলে এবং এই সব গ্রাহক রবি বা বাংলা লিঙ্কে চলে গেলে গ্রামীণ ফোন কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়বে, যার
34.2% এসে পড়বে ইউনুসের গ্রামীণ টেলিকমের পর। কেউ কেউ গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের বুদ্ধি দিচ্ছেন গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে সেগুলো ফেরত না দিতে। গ্রামীণ ব্যাংকের মালিকানার ব্যাপারে কয়েক মাস আগে আইন সংশোধন করে সরকারের শেয়ার 25% থেকে কমিয়ে 10%-এ নামিয়ে আনা হয়েছে। বাকি 90% শেয়ারের মালিকানা ব্যাংকের গ্রাহক এবং ঋণ গ্রহীতার নামে। 90% গরিব এবং অল্প শিক্ষিত অশিক্ষিত এই ঋণ গ্রহীতাদের যদি কোনোভাবে বোঝানো যায় যে তারা যা লোন নিয়েছে তা যেন ফেরত না দেয়, তাহলেই গ্রামীণ ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। এখানে শুধু আওয়ামী লীগ না, জাতীয় পার্টিও আছে। ধরা যাক আওয়ামী লীগের সংঘবদ্ধ গ্রুপের মোট জনসংখ্যা 40%। এদেরকে বাইরে রেখে ডক্টর ইউনূস নির্বাচনে গেলে এই 40% যদি এক গ্রামীণ পণ্য ও সেবা বয়কট করে, তাহলে গ্রামীণের পার্মানেন্ট লস হবে। ডক্টর ইউনূসের উচিত হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে অ্যাকোমোডেট করে নির্বাচন দেওয়া। দেশে তাহলে অশান্তি হবে না। আর যদি তিনি সুপার ইগো এবং হিংসাত্মক কার্যক্রম অব্যাহত রাখেন, তাহলে দেশের ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমি যদিও বিষয়টিকে কেবল আওয়ামী লীগের কর্মী সমর্থক বা ভোটারদের গ্রামীণ বয়কট হিসেবে দেখছি না। ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়ার প্রতিশোধ হিসাবেও যদি বিষয়টি দেখি, তাও মনে হয় না এটা সেরকম কোনো প্রতিশোধ, বরং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার প্রতিশোধ হিসাবে কেবলমাত্র আওয়ামী লীগ এবং তার নেতাকর্মী সমর্থক বা ভোটারগণ নন। আমি দেখতে পাচ্ছি অচিরেই বাংলাদেশের সকল জনগণ এই গ্রামীণ বয়কটে অংশ নিতে যাচ্ছে। নিজের ভালো পাগলেও বোঝে। বাঙালি আর যাই হোক, পাগল যে নয় সেটা আপনি নিজেকে দিয়েই হয়তো বোঝেন, নিশ্চয়ই বোঝেন। কি বোঝেন না? তার মানে এই বয়কট আন্দোলনে আপনাকেও শামিল হতে হবে। এ কারণেই হতে হবে যে কারণ প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বাংলাদেশে একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক শক্তিকে, একজন রাজনৈতিক নেতাকে ফাঁসির রায় দিয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সকল স্মারক, সকল চিহ্ন মুছে দিয়ে যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছে, স্বাধীনতার বিরুদ্ধে একটি মানুষ, একটি পক্ষ কাজ করে যাচ্ছে, তার শাস্তি তো তাকে পেতে হবে, পেতে হবে না? এই বয়কট তো সামান্য শাস্তি মনে হচ্ছে আমার কাছে। এর চেয়ে বড় শাস্তি তো অপেক্ষা করছে। আরেকটি ভিডিওতে আমি বলেছি যে ডক্টর ইউনূসকে একদিন মরতে হবে, বাংলাদেশে তার কবর হবে, বাংলাদেশের মানুষ তার কবর রাখতে দেবে। আজকে একটা রিপোর্ট পড়ছিলাম যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে এক কথায় এর জবাব দেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের কি আপাতত ফিরে আসার সম্ভাবনা আছে? সেটার উত্তর সবাই জানে যে না। কারণ সরকার এবং সরকারের বাইরের সমস্ত রাজনৈতিক দলগুলো বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এটার পরে আর কোনো কথা থাকে না। তার মানে নির্বাচনে যদি অংশ না নিতে পারে, আওয়ামী লীগ দূরেই থাকবে। এবং 2-3টা বিষয় মানে মাথায় নিয়ে, একটা হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের নিবন্ধন নাই, আর শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এই 3টা যদি একসাথে করেন, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত নেই। ভবিষ্যতে আছে কিনা? ভবিষ্যতে আমি মনে করি 3টা রাস্তা আছে। এক, আওয়ামী লীগ যদি নতুনভাবে সংগঠিত হয়, নতুন আওয়ামী লীগ, তাহলে সম্ভাবনা আছে। যদি আওয়ামী লীগ গণঅভ্যুত্থান সংগঠিত করতে পারে, তাহলে সম্ভব ফিরে আসা। আরেকটা হলো প্রতিবেশী ভারত যদি একটা ভয়াবহ ক্র্যাকডাউন করে বাংলাদেশে। তো 3 নম্বর যে অবস্থানটা, এটা আপাতত অসম্ভব। এই কারণে ভারত এত বড় ঝুঁকি নেবে না। ভারত কূটকৌশলে বাংলাদেশকে বিপদে ফেলবে, নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, বাণিজ্যিক, অর্থনৈতিক, নানা রকম যাতায়াত, ভিসা নিষেধাজ্ঞা। ফলে বাংলাদেশ কাবু হবে, কিন্তু বাংলাদেশের পতন ঘটবে না। আর সামরিক অভিযান ভারতের পক্ষে অসম্ভব। এইটা ভারতের সরকার বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি কোনোভাবে অ্যালাউ করবে না, কারণ তখন চীন আর পাকিস্তান বসে থাকবে না। ফলে এত বড় বিরোধ বাংলাদেশকে নিয়ে জড়াবে না। প্রথম 2টা আসি। একটা হলো আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয় নতুনভাবে, নতুন নেতৃত্বে, সেটার সম্ভাবনা আছে, কিন্তু আপাতত সম্ভাবনা নেই। এই কারণে যে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে কোনো পর্যায়ে কোনো অনুশোচনা নেই, আত্মসমালোচনা নেই, এবং তারা যে একটা ভুল কাজ করছে এটা যেন ক্ষমা প্রার্থনার কোনো অভিপ্রায় তাদের মধ্যে নেই। তাহলে তারা অ্যাজ ইট ইজ নেতৃত্বটাকে ধরে রাখছে। তারা ভাবছে হয়তো ভারত বা পশ্চিমা কোনো শক্তি তাদেরকে অ্যাজ ইট ইজ ঠেলে বাংলাদেশে ঢুকাই দেবে এবং চাপ তৈরি করবে বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি আছে তার উপর। এখন হয়তো ফয়সালা এটা হবে না। নতুন নির্বাচিত সরকার আসলে তখন হয়তো ওই সরকারের উপর সেই চাপটা তারা দিতে থাকবে। সেটার ফলে সেই নতুন সরকার মানে বাস্তবতা হচ্ছে যে তার পক্ষে সম্ভব হবে না, কারণ তার বাইরে ভেতরে যেই শক্তিগুলো, সেই শক্তিগুলো কোনোভাবেই বর্তমান আওয়ামী লীগকে ঢুকতে দেবে না। পুনর্গঠিত আওয়ামী লীগ হলে একটা সম্ভাবনা আছে। ফলে সম্ভাবনা নেই তা না, আছে যদি রিফাইন্ড যে আওয়ামী লীগের কথা বলা হয়, পুনর্গঠিত আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ যদি আসে এবং তাদের ভুল ভ্রান্তি স্বীকার করে, আগের নেতৃত্বের সমালোচনা করে, আগের নেতৃত্ব যে আওয়ামী লীগের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছিল, এই ধরনের একটা মূল্যায়নের মধ্য দিয়ে যদি নতুন আওয়ামী লীগ আসে, তাহলে তার একটা সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে গণঅভ্যুত্থান করা। গণঅভ্যুত্থান এখন কি হচ্ছে, প্রতিদিন ককটেল মারা হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। এইগুলি গত 15 বছরে বিএনপি এবং জামাতের ব্যানারে
যে পরিমাণ হয়েছে হয় তারা করেছে অথবা এজেন্সি দ্বারা সংগঠিত হয়েছে, ওইটা করতে আরও 20 বছর লাগবে ওই পরিমাণ পর্যায়ে উন্নীত হইতে। এবং সেটা করেও আওয়ামী লীগ সরকারের কিন্তু পতন ঘটেনি, পতন ঘটছে গণঅভ্যুত্থানে। ফলে ককটেল দিয়ে, বোমা দিয়ে একটা ভয়, সন্ত্রাস, ভীতি তৈরি করা যাবে, কিন্তু এটা দিয়ে সরকারের পতন হবে না। গণঅভ্যুত্থানের সম্ভাবনা আপাতত নেই। বড় ধরনের ম্যাসিভ যদি ভুল না করে, তাহলে আওয়ামী লীগ গণঅভ্যুত্থান করে ওই 5ই আগস্টের মতন আবার নতুন ব্যবস্থার পতন ঘটায় আওয়ামী লীগ সামনে আসবে, এরকম কদর আওয়ামী লীগের প্রতি মানুষের নেই। অনেকে বলে গোপালগঞ্জ, শরীরপুর থেকে লক্ষ লক্ষ লোক এসে ঘটাই দেবে, এটা কোনোদিনও হয় না। বাইরে থেকে লোক এসে অভ্যুত্থান ঘটাই দেবে, এটা ঠিক না। বাংলাদেশের মানুষের মধ্যে হতাশা আছে, যেটা ইউনূস সরকারের প্রতি হতে পারে, বিএনপি জামাতের প্রতি হতে পারে, কিন্তু ওই হতাশার থেকে গণঅভ্যুত্থান হবে না। 15 বছর মানুষ হতাশ ছিল, কিন্তু গণঅভ্যুত্থান করেনি। গণঅভ্যুত্থান কখন কিভাবে হবে এটা কেউ বলতে পারে না। তো সুতরাং গণঅভ্যুত্থান সংগঠিত করার জন্য যে পরিমাণ তার সক্রিয় থাকতে হবে, সেই সক্রিয় থাকার অবস্থা নেই। ফলে 3টা রাস্তা থাকলেও, এক হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগের যদি জন্ম হয় সম্ভাবনা আছে, যদি গণঅভ্যুত্থান সংগঠিত করতে পারে তাহলে সম্ভাবনা আছে, আর ভারত যদি বাংলাদেশে কোনো ক্র্যাকডাউন করে সেই সম্ভাবনা আছে। কিন্তু এই 3টি সম্ভাবনাকে যদি বিশ্লেষণ করা যায়, সেটা নানান শর্ত, নানা দোলাচালের মধ্যে আটকে আছে। সেগুলো মুক্ত হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসবে আপাতত কোনো সম্ভাবনা দেখা যায়। তো দর্শক, এই ছিল আজকের ঘটনা। যারা যারা ঘটনাটা দেখে পছন্দ হয়েছে এবং যারা যারা নিউজ দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।